আজকে আমরা রাজনীতির জয় পরাজয়ের বাইরে গিয়ে একটা অন্য জিনিস বোঝার চেষ্টা করব। আমরা কথা বলবো শাসন নিয়ে। এই বিশ্লেষণটা পশ্চিমবঙ্গের একটা বিধানসভা কেন্দ্র চুঁচুড়াকে নিয়ে। আমাদের লক্ষ্য হল ডেটা আর তথ্যের মধ্যে দিয়ে এটা বোঝা যে মানুষের রায়কে কিভাবে সেবায় পরিণত করা যায়। কারণ মনে রাখতে হবে, প্রত্যেকটা সংখ্যার পেছনে আসলে এক একটা মানুষের আশা আর আকাঙ্ক্ষার গল্প লুকিয়ে থাকে। আমাদের এই আলোচনাটাকে আমরা কয়েকটা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এর আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করব। তারপর একেবারে চুঁচুড়ার মাটিতে নেমে ওখানকার স্পন্দনটা অনুভব করার চেষ্টা করব। আমরা সংখ্যাগুলোর ভাষা বুঝব, জানব মানুষ ঠিক কেন ভোট দেয়, আর সেখান থেকে শাসনের পথে এগোনোর একটা রূপরেখা তৈরি করব। আর সবশেষে আমরা দেখব কিভাবে এই সব কিছু মিলিয়ে একটা সত্যিকারের সেবার নীল নকশা তৈরি হতে পারে। দেখুন, নির্বাচনকে আপনি একভাবে দেখতে পারেন। এটা আসলে একরকম ডেটা ইঞ্জিনিয়ারিং। এর কাজ হল জনগণের রায়কে সুশাসনের জন্য ব্যবহার করা। প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা শতাংশ আসলে এক একটা মানুষের জীবনের গল্প বলে। আমাদের কাজ হল সেই গল্পটাকে মন দিয়ে বোঝা আর তাকে সম্মান জানানো। তো চলুন আলোচনাটাকে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে আসি। আমাদের ফোকাস হল দক্ষিণবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া কেন্দ্র। এখানকার মাটি, জল আর এখানকার মানুষের জীবনযাত্রাই হবে আমাদের বিশ্লেষণের মূল ভিত্তি। কোনো জায়গাকে যদি সত্যি বুঝতে হয়, তাহলে তার মাটি, মানুষ আর তাদের প্রতিদিনের লড়াইগুলোকে জানতে হয়। চুঁচুড়ার সামাজিক আর অর্থনৈতিক বাস্তবতাটা ঠিক কী? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখা যাক। এখানকার জনসংখ্যার বিন্যাসটা যদি দেখি, কি দেখতে পাই আমরা? চেনসুরা শহরে প্রায় ৯২% হিন্দু আর ৬% মতো মুসলিম জনসংখ্যা। এর পাশাপাশি তফসিলি জাতির একটা বেশ বড় অংশের মানুষ এখানে থাকেন, যা এই এলাকার সামাজিক বুননকে আরও জটিল করে তুলেছে। মনে রাখবেন, এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো সামাজিক পরিচয় এবং মানুষের আকাঙ্ক্ষারই প্রতিফলন। তাহলে এখানকার মানুষের মূল সমস্যাগুলো কি কি? দিনের পর দিন তারা কি নিয়ে লড়ছেন? প্রথমত, ভাঙাচোরা রাস্তা। বিশেষ করে ৩৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ। তার ওপর আছে নদীর দুর্বল বাঁধের কারণে বারবার বন্যার ভয়। কৃষিকাজের বাইরে ভালো চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে, আর কৃষকরাও খুব সমস্যায় আছেন। এর সাথে যোগ হয়েছে বন্যা করের মতো কিছু অভিযোগ আর রেশনের চালের মান নিয়ে গভীর অসন্তোষ। এই সব সমস্যাগুলো যখন একসাথে জমে ওঠে, তখন তা শুধু সাধারণ অসুবিধা থাকে না, এটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতার দিকেই আঙুল তোলে। মাটির কথা তো শুনলাম, এবার চলুন দেখি সংখ্যাগুলো কি বলছে। কারণ ভোটের ফল শুধু কে জিতল বা হারল তা বলে না, এটা মানুষের পাঠানো একটা খুব শক্তিশালী সিগন্যাল। ২০১৬-র দিকে যদি তাকাই, তৃণমূলের ভোট ছিল প্রায় ৪৯%। ২০২১-এও তারাই জিতল, কিন্তু একটা জিনিস খেয়াল করুন, তাদের ভোট শেয়ারটা কমে হল প্রায় ৪৬%। আর উল্টো দিকে বিজেপি প্রায় ৩৯% ভোট পেয়ে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এলো। মানে জয় আসলেও এর মধ্যে একটা সতর্কবার্তা কিন্তু ছিল, ব্যবধানটা কম ছিল। ২০২১-এর বিধানসভা ভোটে জয়ের মার্জিনটা ছিল প্রায় ১৮,০০০। শুনতে হয়তো বেশ বড় লাগছে, কিন্তু এটা দুর্ভেদ্য নয়। এটা আসলে ইঙ্গিত দেয় যে রাজনৈতিক জমিটা স্থির নেই, আর ভোটারদের আস্থা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। আর এই ছবিটা আরও নাটকীয় হয়ে ওঠে যখন আমরা লোকসভা ভোটের দিকে তাকাই। ভাবুন একবার, ২০১৯-এ এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রায় ৫% ভোটে এগিয়ে, আর ২০২৪-এ এসে ছবিটা পুরো উল্টে গেল। তৃণমূল প্রায় ৫% ভোটে এগিয়ে গেল। মাত্র ৫ বছরে ১০% ভোটের এদিক ওদিক। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে এখানকার ভোটাররা কতটা সচেতন এবং তারা যে কোনো সময় তাদের মত বদলাতে পারে। এই সব সংখ্যা থেকে আমরা কি শিখতে পারি? সবচেয়ে বড় শিক্ষাটা হল, ভোটারকে চিরকালের জন্য কেউ নিজের পকেটে রাখতে পারে না। তারা তাদের কাজের মাধ্যমে নিজেদের পছন্দ বা অপছন্দের স্পষ্ট সিগন্যাল পাঠায়। রাজনৈতিক নেতাদের বুঝতে হবে যে জনমত একটা ইজারার মতো, এটা কোনো স্থায়ী মালিকানা নয়। পায়ের তলার মাটি সব সময় সরছে। বেশ, সংখ্যাগুলো তো দেখলাম, কিন্তু আসল প্রশ্নটা হল কেন? মানুষ কেন এইভাবে ভোট দিচ্ছে? চলুন এবার জনমতের একটা ব্যবচ্ছেদ করা যাক। তবে এই গভীরে যাওয়ার আগে একটা কথা মনে রাখা খুব জরুরি।
জনমত নিয়ে যে কোনো বিশ্লেষণ সবসময় আমাদের সাংবিধানিক মূল্যবোধের ওপর ভিত্তি করে হওয়া উচিত, মানে প্রত্যেকটা মানুষের সম্মান আর দায়িত্বশীল কথাবার্তার পরিসরকে আমাদের রক্ষা করতে হবে। এই গণ্ডির মধ্যেই আমাদের কাজটা করতে হবে। চলুন শাসক দলের কাজের একটা খতিয়ান দেখা যাক। একটা মিশ্র ছবি কিন্তু উঠে আসছে। ওয়েলফেয়ার বা জনকল্যাণের স্কোর মাঝারি, স্কিম আছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু লিকেজের অভিযোগও আছে যা এর প্রভাবকে কমিয়ে দিচ্ছে। পরিকাঠামোর অবস্থাটা সবচেয়ে দুর্বল, স্কোরটা বেশ কম। রাস্তা, ড্রেন, বাঁধ এসব দিকে যথেষ্ট নজর দেয়া হয়নি। আর বিশ্বাসের ক্ষেত্রে একটা ক্লান্তি বা ফ্যাটিগ দেখা যাচ্ছে। সরকার স্থিতিশীল, কিন্তু ভোটাররা হয়তো নতুন কিছুর দিকে তাকাচ্ছে। তাহলে উল্টো দিকে বিরোধী দল কেন প্রায় ৩৯% ভোট পেল? কারণ তারা চিনসুরা শহরের ভোটারদের আকর্ষণ করতে পেরেছে। হিন্দুত্ব আর দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রচার বেশ সাড়া ফেলেছিল। আর সবচেয়ে বড় কথা, প্রতিষ্ঠান বিরোধী যে ভোটটা ছিল সেটা তারা সফলভাবে নিজেদের দিকে টানতে পেরেছে। তাহলে খেলার আসল চাবিকাঠিটা কাদের হাতে? আমরা দুটো বিশেষ গোষ্ঠীকে চিহ্নিত করতে পারি। একদিকে আছে স্লিপার ব্লকস, মানে সেই সব হতাশ তরুণ বেকাররা যারা এখন চুপ করে থাকলেও যে কোনো সময়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আর অন্যদিকে আছে সুইং গ্রুপস, যেমন নমশূদ্র এবং অন্যান্য দলিত সম্প্রদায়, যাদের ভোট কোনো একটা দলের প্রতি বাধা নয়। এদের আস্থা যে জিততে পারবে, ফলাফল তার দিকেই ঝুঁকবে। সমস্যা তো বোঝা গেল, কিন্তু শুধু সমস্যা বুঝলে তো চলবে না, সমাধানের পথও বের করতে হবে। মানুষ কেন ভোট দেয় সেটা ঠিকমতো বুঝতে পারলেই তাদের প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য সঠিক কৌশল তৈরি করা যায়। একটা সম্ভাব্য কৌশল হতে পারে এই চতুর্মুখী নীতি। এ 4টে স্তম্ভ। প্রথম স্তম্ভ শিব, যা দুর্নীতির বিনাশ করবে। দ্বিতীয় স্তম্ভ বিষ্ণু, যিনি পালনকর্তা, মানে ওয়েলফেয়ার আর বিশ্বাস দেবেন। তৃতীয় স্তম্ভ ব্রহ্মা, যিনি ডিজিটাল প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছাবেন। আর চতুর্থ স্তম্ভ দুর্গা, যিনি সুরক্ষা আর সাংস্কৃতিক পরিচয়ের বার্তা দেবেন। প্রত্যেকটা স্তম্ভ নির্দিষ্ট ভোটারদের ভাবাবেগকে লক্ষ্য করে তৈরি। আর এই কৌশলকে সফল করতে হলে বিভিন্ন সম্প্রদায়ের কাছে তাদের নিজেদের ভাষায় তাদের নিজেদের সমস্যা নিয়ে পৌঁছাতে হবে। যেমন মাহিষ্য সম্প্রদায়ের জন্য কৃষি ভর্তুকি, নমশূদ্রদের জন্য আরও ভালো সামাজিক সুরক্ষা, যুবকদের জন্য স্কিল ইন্ডিয়া আর চাকরির প্রতিশ্রুতি, এবং মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠী আর নিরাপত্তার আশ্বাস। মূল কথাটা হল, সবার জন্য এক নীতি নয়, বরং যার যা প্রয়োজন তার জন্য সেই বার্তা। কিন্তু শুধু কথায় বা কৌশলে তো আর পেট ভরে না। মানুষের দরকার একটা নকশা, একটা কংক্রিট প্ল্যান, এমন একটা পরিকল্পনা যা তাদের জীবনের সমস্যাগুলো সরাসরি সমাধান করতে পারে। চলুন এবার সেই সেবার নীল নকশাটা দেখি। এখানে 3টে খুব নির্দিষ্ট প্রস্তাব রাখা হচ্ছে। প্রথমটা দেখুন, একটা 4 লেন হাইওয়ে, খরচ আনুমানিক 1200 কোটি টাকা, আর রিটার্ন যানজট কমবে আর প্রায় 5000 নতুন কাজ তৈরি হবে। দ্বিতীয়টা হলো বন্যা নিয়ন্ত্রণ, খরচ 150 কোটি, কিন্তু তার বদলে প্রতি বছর 10,000 হেক্টর চাষের জমি বাঁচবে। আর তৃতীয়ত জল ও স্বাস্থ্য, 100 কোটি টাকা বিনিয়োগ করে সবার জন্য নিরাপদ জল আর উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা সম্ভব। প্রত্যেকটা প্রকল্পের খরচ আর তার থেকে প্রাপ্তি দুটোই স্পষ্ট আর পরিমাপযোগ্য। তবে একটা কথা, যখনই আমরা মানুষের ভালোর জন্য তাদের ডেটা বা তথ্য ব্যবহার করব, আমাদের দুটো জিনিস মাথায় রাখতেই হবে: সম্মতি আর গোপনীয়তা। প্রত্যেকটা মানুষের তথ্য সুরক্ষিত রাখা আর তার মর্যাদাকে সম্মান করা, এটাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। সবই তো হলো, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এমন একটা সিস্টেম কিভাবে বানানো যায় যা রিয়েল টাইমে, মানে প্রতিনিয়ত মানুষের প্রয়োজনটা বুঝবে। কিভাবে শাসনকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়, শুধু ভোটের সময় নয়, সারা বছর। শেষ কথা হল প্রতিক্রিয়াশীল, ডেটা নির্ভর আর মানবিক শাসন। এটা কোনো রাজনৈতিক বিলাসিতা নয়, এটা এখন সময়ের দাবি। নেতৃত্বকে মানুষের সেবায় নিয়োজিত হতেই হবে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, অথবা 0804204160 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।